ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটি দেশের যে এখন যে উত্তেজনা চলছে, সেই উত্তেজনাকর পরিস্থিতি, ভারত পাকিস্তানের যুদ্ধ এবং সেই যুদ্ধের যে বাংলাদেশের যে লাভ ক্ষতি এবং বাংলাদেশের সামরিক শক্তি, ভারতের সামরিক শক্তি এবং পাকিস্তানের সামরিক শক্তি সহ ভারতকে প্রয়োজন না পাকিস্তানকে প্রয়োজন, এই সব বিষয় নিয়ে আলোচনা করব আমি মুহাম্মদ ইকবাল হোসেন। শুরুতেই আমরা কিন্তু যেই বিষয়টি আমাদেরকে নাড়া দেয় সেটি হলো যে আমরা দেখেছি যে ভারত এই বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেই সব জায়গায়, এই সীমান্তবর্তী এলাকায় কিন্তু আমরা দেখি যে ভারতের যে বিএসএফ এবং বাংলাদেশের যে বিজিবি এর সাথে যে আমরা নানান ঘটনা দেখি, তার ভিতরে আবার আমরা দেখি যে বাংলাদেশের যে জনসাধারণ আছে তাদেরও কিন্তু অনেক যে আচরণ আমরা ভারতের এই বিএসএফের সাথে করতে দেখেছি বিভিন্ন গণমাধ্যমে। এখন এই একটি বিষয়, আরেকটি বিষয় হলো যখন এই ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ঘটনাকে কেন্দ্র করে যখন ভারত আর পাকিস্তানের যে উত্তেজনাপূর্ণ মুহূর্ত, সেই মুহূর্তে কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু যেই কথাটি বলেছেন যে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী, এই যে যুদ্ধের কথা বলেছেন তিনি এই কথাটি বলেছেন আবার 30 এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর এই বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা কিন্তু এই কথা বলেছিলেন। এখন আমরা এই যে সীমান্তে আমাদের যে যেই ঘটনাগুলো ঘটছে আর আমাদের যে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, এখন এই যে যুদ্ধের কথা বা আমরা যে ঘটনা ভারতের সাথে করি বা ভারত আমাদের সাথে করে, এখন প্রশ্নটা হলো যে ভারতের শক্তি কি আর বাংলাদেশের শক্তি কি। পরে আসছি আমি পাকিস্তানের বিষয়ে। প্রথমত, ভারত এই সামরিক শক্তিতে কোন অবস্থায় রয়েছে, বিশ্বের যে সামরিক শক্তি রয়েছে সেইখানে আমরা দেখেছি যে এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী সামরিক শক্তির দিক দিয়ে এই ভারতের যে অবস্থান সেটি কিন্তু রয়েছে চতুর্থ স্থানে, আর পাকিস্তানের স্থান রয়েছে 12 আর বাংলাদেশের স্থান রয়েছে 37। এখন তার মধ্যে আবার ভারত পারমাণবিক শক্তিধর আর পাকিস্তানও পারমাণবিক শক্তিধর, বাংলাদেশ কিন্তু সেখানে পারমাণবিক শক্তিধর না। এখন আমরা এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাদের সাথে যে আচরণ করি, তারপরও যে ভারত আমাদের সাথে যুদ্ধ, ভারতের সাথে যে আমাদের যুদ্ধ লাগেনি, সেটির জন্য কি আমরা আসলে ভালো আছি নাকি যুদ্ধ লাগলে ভালো থাকবো, সেই বিষয়ে আলোচনা করব। কিন্তু আগে বলি যে সামরিক শক্তিতে যে 12তম অবস্থানে থাকা এবং পারমাণবিক শক্তিধর এই পাকিস্তানকেই কিন্তু ভারত ছাড় দিল না। ভারত কিন্তু যে আপনার ক্ষেপণাস্ত্র হামলা করেছে সেইখানে কিন্তু এই ভারতের দাবি যে পাকিস্তানে এতে 80 জনের প্রাণহানি ঘটেছে। এখন এই তো সেই পারমাণবিক শক্তিধর পাকিস্তান, তার উপরে কিন্তু ভারত যে হামলা করে দিল, এটি কিন্তু ভারত সেটিকে পাকিস্তানকেই যে কেয়ার করলো না এক প্রকার, কারণ হামলা করলে যে পাল্টা হামলা হবে সেই শক্তি পাকিস্তানেরও যে আছে সেটি কিন্তু ভারত জানে, তারপরেও কিন্তু হামলা করে দিল। এখন আসেন যে বাংলাদেশের যদি এই পরিস্থিতি সৃষ্টি হয় আর ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, হামলা করে, তাহলে বাংলাদেশ তার সেই ট্যাকেল করার মতো বা পাল্টা হামলা করার মতো সেই সক্ষমতা বাংলাদেশের কি রয়েছে, সেটি রয়েছে ওই 37 নম্বর অবস্থানে কিন্তু বাংলাদেশ। এখন সেই দিক থেকে পাকিস্তানকে যেহেতু কেয়ার করলো না ভারত, তাহলে বাংলাদেশকে কি কেয়ার করবে বা করছে? হ্যাঁ, বাংলাদেশের সাথে ভারত যেটি করেছে সেটি আবার ভারত কিন্তু বাংলাদেশের সাথে এই সামরিক যুদ্ধ শুরু না করে ভারত কিন্তু বাংলাদেশের সাথে একটি কূটনৈতিক যুদ্ধ করে দিয়েছে। সেই যুদ্ধটা কি? আমরা ভারতকে তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু সেই তুচ্ছ তাচ্ছিল্য করার মতো লোক আমার বাংলাদেশে কিন্তু আছে। এখন সেই বাংলাদেশের লোক থাকার পরে আমরা যেটি দেখেছি যে এই ভারত প্রথমেই আমাদেরকে এই 5 আগস্টের পরে কি করেছে যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কারণে আমরা কি করেছি যে এই আমাদের দেশের রোগীরা চিকিৎসা সেবা পেতে যারা ভারতে যেত তারা কিন্তু চরম ভোগান্তির শিকার হয়েছে।
এখন আসেন বিকল্প পথ হিসাবে আমাদেরকে বলা হলো, বা আমরা যেটি মনে করলাম যে চীন আমাদের জন্য ভিসা সহজ করে দিয়েছে চিকিৎসা সেবার জন্য। কিন্তু প্রশ্নটা হলো যে চীনে গিয়ে চিকিৎসা সেবা নিতে যেই খরচ লাগবে এই বিশেষ করে প্লেন বা পরিবহনে, সেটি কি ভারতে লাগে? এবং চীনে গিয়ে সেই জন্য কিন্তু কেউ যে চিকিৎসা নিতে গিয়েছে এমন এই সহজ করার পরও কে নিয়েছে এমন লোক কিন্তু আমরা খুব কমই খুঁজে পাই। আর ভারতে যে এই ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পরেও যে তারপরেও যে কিছু মানুষ যে চিকিৎসা সেবা নিয়েছে বা এমন কিন্তু রয়েছে, এখনও কিন্তু সেটি রয়েছে। কারণ ভিসা সহজ করে দিল চীন, তারপরেও কিন্তু মানুষ ভারতমুখী। এরপরে দেখেন যে পাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হলো, কিন্তু পাকিস্তান সেইখানে আপনি যাবেন কি প্রয়োজনে, সেই প্রয়োজনটা কি? আর সেইখানেই তো আফগানিস্তানের সাথে যুদ্ধ থাকে, এই বেলুচিস্তানের সাথে যুদ্ধ থাকে, এবং কিছু কিছু মিডিয়ার মতে কিন্তু যে পাকিস্তান সে সন্ত্রাসীদের যে আতুর ঘর সেটিও কিন্তু বলা হয়। তাহলে সেই পাকিস্তানে এই জীবনের ঝুঁকি থেকে যায় প্রতিনিয়ত। সেইখানে বাংলাদেশিরা পাকিস্তানের ভিসা সহজ এবং পাকিস্তানের ফ্লাইট সরাসরি করলেই বাংলাদেশিদের কি লাভ হয়ে যায় সেইখানে। কারণ পাকিস্তানে তো আপনি স্থলপথে যেতে পারবেন না, আপনার খরচ তো সেখানে বেড়ে যাবে। তাহলে সেটি ভারত বন্ধ করে দিয়েছে। ভারত বন্ধ করে দিয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা। আমরা বাংলাদেশের থেকে কিন্তু বলা হলো যে তেমন প্রভাব পড়বে না, কিন্তু আমরা দেখেছি যে 2 থেকে 3 হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীনে এবং চরম ভোগান্তিতে কিন্তু এই ট্রান্সশিপমেন্ট সুবিধা, বিশেষ করে গার্মেন্ট শিল্পের যারা নিত তারা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে গেল। এখন আসেন যে ভারত যদি চায় যে এই বাংলাদেশিরা আমরা যেই বাংলাদেশে বসে ভারতের চোখে চোখ রেখে কথা বলবো, কিংবা ভারতের সাথে যেই হুমকি দেই আমরা, যে সীমান্তেও আমাদের সাধারণ লোকজন পর্যন্ত তাদের যে সীমান্তরক্ষী বাহিনীর সাথে যে এই বাকবিতণ্ড সহ হাতাহাতির ঘটনা পর্যন্ত জড়িয়ে যায়, সেইগুলোতে ভারত যদি সেটি কেয়ারে নেয়, আর এই পাকিস্তানের মতো যদি কেয়ারে নেয়, আর সেই জায়গায় যদি আমাদের উপরে সে হামলা করেই দেয়, পাকিস্তানের মতো, যে পাকিস্তান পরাশক্তি, পাকিস্তান পারমাণবিক শক্তিধর, তাকেই যখন ছাড় দিল না ভারত, তাহলে আমাদের পরিস্থিতি কি হয়? এখন সেই বিষয়টি কিন্তু আমরা হারে হারে এখন আস্তে আস্তে বুঝতে টের পাচ্ছি, বুঝে যাচ্ছি। কেননা আমরা দেখেছি যে এই ভারত আর পাকিস্তানের যখন এই যুদ্ধটি শুরু হলো, আমাদের বাংলাদেশে কিন্তু যে এই দুটি বিমান মাঝপথ থেকে ঘুরে চলে গিয়েছে, ফেরত গিয়েছে, কারণ বাংলাদেশে তখন কিন্তু আর আসতে পারলো না। এখন এই ভারতের আকাশসীমা ব্যবহার, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে আমাদের দেশের লোকজন বিভিন্ন দেশে যাবে, সেইখানে যদি এই এখন আকাশসীমা বন্ধ করে দেয় ভারত, আর তাহলে বাংলাদেশের এই বা কী পরিস্থিতি হবে? এরপরে ভারত যদি যেই কার্যক্রমগুলো এখন পাকিস্তানের সাথে করছে, আমরা তো পাকিস্তানের সাথে এখন এক প্রকার আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার কিন্তু ক্ষমতায় আসার পরেই আমরা দেখেছি যে পাকিস্তানের সাথে এক প্রকার সখ্যতা গড়ার জন্য আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের এই প্রধান উপদেষ্টার অনেক বৈঠক সহ তাদের পাকিস্তানি যে কূটনৈতিক তৎপরতা কিন্তু আমরা দেখেছি। এখন প্রশ্নটা হলো যে আমরা পাকিস্তানে তো যাব, ভালো কথা, পাকিস্তান আমাদের শেল্টার দিবে। এখন এই সেই পাকিস্তানের সাথেই তো ভারত পাকিস্তানকেই তো কেয়ার করলো না, পাকিস্তানেই তো হামলা করে দিল, পাকিস্তানের কোনো হুমকিই তো ভারত সহ্য করলো না, ভারত তো সেইখানে ক্ষেপণাস্ত্র হামলা করে দিল। এখন তাহলে যেই পাকিস্তানের ভরসায় আমরা ভারতের সাথে চোখ রাঙাবো, সেই পাকিস্তানেরই তো ভারত কেয়ার করে না, তাহলে আমাকে ভারত কেন কেয়ার করবে? এটি একটি যুক্তির কথা, আমি আপনার কথা বললাম। আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে নানান কথা বলে থাকি, অথবা ভারত বিরোধী কথা বলে আমাদের বাংলাদেশে অনেকেই আছে যে তারা নেতা হতে চায়, তারা কিন্তু এই কথাগুলো বলে, যে বাংলাদেশে একটি পক্ষ কিন্তু আছে ভারত বিরোধী তাদের মনোভাব, সেই মনোভাবী লোকদেরকে নিজের পক্ষে সমর্থন জুগিয়ে তারা নেতা হতে চায়। আসলে যেই কথা আমরা বলি সেইখানে এই পাকিস্তানের মতো যদি আমাদেরকে আবার সেই টক্কর দেয় ভারত, তাহলে বুঝুন আমাদের পরিস্থিতি কি। এবং
আমরা শান্ত, আমরা বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব রাখার একটি দেশ, সেই জায়গায় থাকলেই তো আমাদের জন্য মঙ্গল। কেননা আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে যদি আমাদের বন্ধুত্ব থাকে তাহলে কিন্তু আমাদের তার সুবিধাও থাকবে, আমার সুবিধাও থাকবে। কারণ এখন আমি যদি তাকে চোখ রাঙাই আর সে যদি আমাকে চোখ রাঙায়, আর তাকে যদি আবার সে যদি আমার উপরে তার অ্যাটাক করে, তাহলে আমি কি অ্যাটাক করতে পারবো? সেই শক্তি আমার কোথায়? কি শক্তি আমার আছে? সেটি যেই শক্তি আছে সেই দিয়ে কি আমি পারবো? প্রশ্ন আপনাদের কাছেই রেখে গেলাম, কারণ আপনারাও কমেন্টে জানাবেন যে আসলে এই যে আমি যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন, কারণ এটি বোঝা প্রয়োজন। সবচাইতে বড় বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি ভারতে বাংলাদেশের উপরে যুদ্ধর পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে কিন্তু বাংলাদেশে ভারত সমর্থন করার মতো বাংলাদেশে ভারতের সমর্থক আছে। বাংলাদেশে তখন তারা কিন্তু ভারতের পক্ষে কথা বলা শুরু করে দিবে। কিন্তু ভারতে কি বাংলাদেশের এমন কোনো লোক আছে বা এমন কোনো গোষ্ঠী আছে যারা এই ভারতে যখন বাংলাদেশের নিয়ে যুদ্ধের দামামা যখন বাজিয়ে দিবে, তখন কি এই ভারতে যে উত্তাল করে তুলবে যে ভারত সরকারকে চাপ প্রয়োগ করার জন্য, তেমন কি কোনো গোষ্ঠী বাংলাদেশের ওই ভারতে আছে যে বাংলাদেশকে সমর্থন করে? কিন্তু বাংলাদেশে কিন্তু এমন সমর্থক পাবেন যে যখন এই ভারত যদি তাদেরকে সিগন্যাল দেয় তাহলে কিন্তু সেই সিগন্যালে তারা সাড়া দিবে, এমন কিন্তু কথা একটি পক্ষ থেকে কিন্তু বলাও হচ্ছে যে ভারতের কিছু এজেন্ট আছে বাংলাদেশে। এখন প্রশ্নটা হলো যে সেই জায়গা থেকে আমাদের যে পরিস্থিতি সৃষ্টি হয় সেই জায়গায় আমরা কতটুকু সক্ষম সেটি একটি ভেবে দেখার কি সময় আমাদের কি এসেছে কিনা ভাববেন। তারপরে আমরা আরেকটি বিষয় যেটি দেখেছি যে আমাদের বাংলাদেশের যে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই যে নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক করলো, সেটি নিয়ে যে আমাদের প্রেস সচিব শফিকুল আলম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি কিন্তু যে কথা বলেছেন তাতে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে মনে হয়েছিল যে এই কথাগুলো মনে হয় সত্য, বা ভারত বাংলাদেশের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যাবে, বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। কিন্তু আমরা কি দেখলাম, ওই বৈঠকের পরেই কিন্তু এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। অর্থাৎ আমাদেরকে যা বোঝানো হয়েছিল তা কিন্তু আমরা দেখলাম যে না, ঘটনা সেটি না, ঘটনা ভিন্ন। অর্থাৎ আমাদেরকে আসলে যেই সব কথা বলা হয় সেটি কি সত্য? আমরা এই যে বাংলাদেশের আমরা বিভিন্ন ভাবে কিন্তু দেখেছি যে বাংলাদেশের আমাদের প্রধান উপদেষ্টা কি বলেন, তিনি বলেন যে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, অথচ দেখেন আমাদের যারা শিল্প প্রতিষ্ঠানের মালিক তারা বলতেছে যে এই বিদেশি বিনিয়োগ আহ্বান করে, অথচ দেশের যারা শিল্প প্রতিষ্ঠান সচল রাখবেন সেইখানে তাদেরকে ঘ্যাস দেওয়া হচ্ছে না, বিদ্যুৎ সংকট তৈরি করা হচ্ছে। আবার দেখেন যে আমরা আর বিদেশি যে বিনিয়োগ আসবে সেটি শুধু এখন আশার বাণী। আস্তে আস্তে আমাদের সেই জায়গায় আমরা শূন্য হয়ে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা আসলে এই যে আবার ভারতে যদি পাকিস্তানের হামলায় কেউ মারা যায়, ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে বাংলাদেশে যারা পাকিস্তানের পন্থী বা সমর্থক রয়েছেন তারা খুশি হয়ে যায়। আবার ভারত যখন পাকিস্তানে হামলা করে সেইখানে ক্ষয়ক্ষতি হলে ভারতপন্থীরা খুশি হয়ে যায়। এরকম পরিস্থিতি আমাদের এখন বাংলাদেশে সৃষ্টি হয়েছে। কিন্তু রে ভাই, আমরা তো এই যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তান যেমনি ক্ষতি হবে তেমনি এই বাংলাদেশও ক্ষতি হবে। কেননা বাংলাদেশ তো ওই ভারত পাকিস্তানদের বা প্রতিবেশী দেশগুলোর উপরেও নির্ভরশীল। সেই জায়গায় তো আমরা মহা বিপদে পড়ে যাব, আমাদের দেশে দুর্ভিক্ষ চলে আসবে, আমাদের দেশে নানা এমন অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়ে যাবে, আমরা অবরুদ্ধ হয়ে পড়ব বিশ্বের সাথে। সেইগুলো মাথায় রাখতে হবে। আমাদের স্বাভাবিক পরিস্থিতি থেকে আমরা যে এই বিপদগ্রস্ত হয়ে যাব সেটি আমরা কিন্তু হারে হারে টের পাবো আস্তে আস্তে। এখন আমাদের এই যে যুদ্ধ, ভারত পাকিস্তানের এই যুদ্ধ, সেটি থামানোর দরকার, এবং সেটি থামানোর জন্য আমরা যার যার জায়গা থেকে আসলে আমরা অন্তত আমাদের যে মহান সৃষ্টিকর্তা তার আল্লাহর কাছে কিন্তু আমরা অন্তত দোয়া করতে পারি যে আল্লাহ তুমি এই বিশেষ করে ভারত পাকিস্তানের এই যুদ্ধ এবং বাংলাদেশের যে পরিস্থিতি আরও যাতে ভালো হয় সেই বিষয়ে আমরা অন্তত দোয়াটা তো করতে পারি।
কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধের ভিতরে আমরা এই পাকিস্তানে হামলা করলে ভারতপন্থীরা খুশি হয়ে যাব, আর ভারতে হামলা করলে পাকিস্তানপন্থীরা খুশি হয়ে যাবে। সর্বশেষ আমি ওই পাটাপুতার ঘষায় চলতে থাকবে, মাঝে কিন্তু আমি এই মরিচ আমি কিন্তু পিষে যাব। এই বিষয়টি আমি আমার জায়গা থেকে যতটুকু আপনাদের তথ্য দেওয়া প্রয়োজন বা আমি আমার মত প্রকাশ করেছি, বাকিটা আপনারা আপনাদের মত কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই আপনাদের মতামত শোনার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম।